রাস্তার যেন যানবাহনের অভাব দেখা দিয়েছে। ফোনে ক্যাব বুক করতে গিয়ে একটাও ফাঁকা ক্যাব পাওয়া গেল না, সব আগে থেকেই বুক। অগত্য মনে মনে ভাইকে কটু কথা শোনাতে শোনাতে আয়েশা ভার্সিটির দিকে এগিয়ে যেতে লাগলো। সাবাস ওকে প্রায় অর্ধেক রাস্তায় নামিয়ে দিয়ে গেছে। ভার্সিটি আস্তে আস্তে আয়েশা জিব্বা বাইরে বেরিয়ে আসার উপক্রম হলো। হাঁটুতে হাত রেখে জোরে জোরে কিছুক্ষণ শ্বাস নিয়ে ক্লাসের দিকে ছুটে গেল। ক্লাসের সামনে এসে ওরা এক কদম থেমে গেল। দ্রুত আড়াল হয়ে কপাল চাপড়ে বলল, হায় আল্লাহ, আমার তো মনেই ছিল না এই এনকান্টা সাপের ক্লাস আজ ফার্স্টে। অল্প একটু খুঁত ফেলে সে সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে অপমান করে। তার ক্লাসের দিনে লেট হয়ে এলো, ছেঁড়া জীবনটাই শেষ। বুক করে শ্বাস নিয়ে আয়েশা মুখটা একটু হাসি মুখে করে ক্লাসের সামনে এসে অত্যন্ত শীতল গলায় বলল, মে আই কাম ইন স্যার? পুরুষালী বলার কণ্ঠস্বরে বেশি আসলো, নো ইউ কান্ট। হাতের ঘড়ির দিকে তাকিয়ে ব্রু কুচকে বলল, ইউ আর 20 মিনিটস লেট, কান ধরে বাইরে দাঁড়িয়ে থাকো। আয়েশা অনুরোধ করে বলতে লাগলো, স্যার আসলে আমি একটু সমস্যায়। নো এক্সকিউজ, যা বলছি তা শোনো। আয়েশা হতাশ হয়ে ক্লাসের একদিকে তাকালো যেখানে সাবাস বসে আছে। ও তাকাতে সাবাস ওকে জিহ্বা দেখালো। আয়েশা কটমট দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ সাবাসের চুলের দিকটায় ওর কুৎসিত চোখ ব্রুযুগল শুরু হয়ে গেল। সাবাসের চুলে এখনও সেন্টার ফুট লেগে আছে, তা দেখে আয়েশার প্রচণ্ড হাসি পেল। হঠাৎ স্যারের দিকে নজর যেতে ও চটকু জলদি ক্লাসের দেয়ালে ঠেস দিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকলো। বিড়বিড়ি করে দাঁতে দাঁত চেপে ও বলতে লাগলো, অ্যানাকন্ডা এই আধুনিক যুগে এসব পুরাতন পদ্ধতি ইউজ করেছে। কোথায় একটু এক্সট্রা ক্লাস করাবে তা না, কান ধরে দাঁড় করিয়ে রাখলো যত সব। ক্লাস শেষে সবাই একে একে করে বাইরে যেতে লাগলো। সাবাস আয়েশার কাছে গিয়ে ওর মাথায় একটা টোকা মেরে বলল, এভাবে তোকে ভীষণ সুন্দর মানিয়েছে, দাঁড়া তোর একটা ছবি তুলি। বলে ফোন বের করে সাবাস ছবি তুলে নিলে আয়েশা ওর ফোন কেড়ে নিয়ে সেটা ডাস্টবিনে ছুঁড়ে মেরে বলল, অলরেডি মেজাজ গরম, আর খারাপ করবে না সাবাস। সাবাস ডোন্ট কেয়ার ভাব নিয়ে ডাস্টবিন থেকে নিজের ফোনটা তুলে অন্যদিকে চলে গেল। আবারও সাবাসের চুলের দিকে নজর যেতে আয়েশার জোরে হেসে উঠল, হাসতেই থাকলো। এমন সময় ক্লাস থেকে ওর অ্যানাকন্ডা স্যার বেরিয়ে আসলো। ওকে হাসতে দেখে ব্রু কুচকে গম্ভীর গলায় বলল, আজকালকার স্টুডেন্টদের একটুও লজ্জা নেই, ক্লাসের বাইরে কান ধরা অবস্থাতে ওইভাবে হাসতেছে, নিজেকে পরিবর্তন করো। কথাটা বলে সামনের দিকে এগিয়ে গেল। আয়েশা পেছন থেকে বলতে লাগলো, আজকালকার টিচারদেরও বলিহারি, কারো সমস্যা থাকতেই পারে, একটু লেট হতে পারে, তবে এই জন্য এইভাবে সবার সামনে অপমান করে কান ধরিয়ে রাখতে হবে। বিজয় আহমেদ বারিশ ওর বলা কথাটা শুনলো কিনা বোঝা গেল না। নিজের স্বাভাবিক গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ও। সেদিকে তাকিয়ে আয়েশা মুখ বেঞ্চি কেটে বলতে লাগলো, এই একদিকে আমার হাফ মেন্টাল ভাই, অন্যদিকে অ্যানাকন্ডা সাপ। ড্রয়িং রুমে বসে সবাই গভীর মনোযোগে সামনের দৃশ্যের দিকে তাকিয়ে আছে। সিনো সাবাসের চুল থেকে সেন্টার ফোর্ড ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। সে কখন থেকে সরিষার তেল দিয়ে বহু কষ্টে কিছুটা চুল থেকে ছাড়াতে সক্ষম হয়েছে। সম্পূর্ণটা তুলতে আরও পরিশ্রম দরকার। অবশেষে সিনো নিজের পরিশ্রম দ্বারা সাবাসের চুলে সেন্টার ফোর্ড মুক্ত করতে সক্ষম হয়েছে। মাঝখানে সাবাস অবশ্যই বিরক্ত করে বলে ফেলেছিল, একেবারে চুলটাই কেটে ফেলো তো মাম্মা। কিন্তু সিনো শোনেনি। ছেলে চুল কাটতে কোনোভাবে রাজি ছিল না ও। তবে এত কিছুর মধ্যে সাবাসের সব তেল দিয়ে ভরে গেছে। ওর অবস্থা দেখে আয়েশা হাসতে হাসতে বললে, এমনিতেই তুই কালো আছা, তার ওপর মাথায় তেল দেওয়ার কারণে একদম কয়লার চেয়েও কালো লাগছে। সত্যি বলছি, কয়লার খনিতে গেলে কয়লায় আর তোকে আলাদা করা, পার্থক্য করা খুব অসম্ভব ব্যাপার হবে। মেয়ের কথা শুনে সিনোর মাথায় রাগ চেপে বলল। প্রচণ্ড খেপে গেল, যদিও সাবাস নিরুপ্তভাবে বসে আছে। সিনো অত্যন্ত রাগত স্বরে চেঁচিয়ে উঠে বলল, এ বেয়াদব, তুমি যা তা বলবে আর আমি সেটা হাসি মুখে মেনে নেব? কারো গায়ের কালার নিয়ে তাকে অপমান করা, তুচ্ছ তাচ্ছিল্য করার অধিকার তোমাকে কে দিয়েছে? এই শিক্ষা পেয়েছো পরিবার থেকে? আমি সবসময় দেখেছি তুমি গায়ের কালার নিয়ে মজা করতে থাকো। এসব কি আদৌ মজার কাতারে পড়ে? পরিবেশটা মুহূর্তে গুমোট হয়ে উঠল। সাবাস মাকে খেপে যেতে দেখে বলল, মাম্মা আমি কিছু মনে করিনি, তুমি শান্ত হও। তুমি কিছু না মনে করলেও আমি করেছি। ও লাই পেয়ে গেছে, ও এখন সাহসে ও অনেক অপমান করছে। ও এই শিক্ষা কোথা থেকে পেয়েছে? আমি তো দিইনি। আয়েশা চোখ ছলছল করে উঠল, কম্পিত গলায় বলতে লাগলো, আফওয়ান মাম্মা, তুমি আসলে কি? হ্যাঁ, নিজেকে শুধরে নাও আয়েশা, স্বভাব পরিবর্তন করো। আফওয়ান মাম্মা, আর কখনো হবে না। সিনুর মাথা এখনো ঠান্ডা হয়নি। তা দেখে সাবাস শান্ত গলায় বলে উঠলো, মাম্মা প্লিজ মাফ করে দাও, প্লিজ মাম্মা প্লিজ, অনেক হয়েছে। সিনু অন্যদিকে মুখ করে বলল, ঠিক আছে, মাফ করে দিলাম। আয়েশা আরও একবার ক্ষমা চেয়ে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। ড্রয়িং রুমে শুধু তানিয়া, সাবাস আর সিনু রয়েছে। শেহনাজ আর তুষার ডিনার শেষে নিজেদের রুমে চলে গেছে। সাবাস বোনের গমন পথের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, আজ সবার থেকে দমক খেলি।
আয়েশা বিছানায় আধা শোয়া হয়ে বসে করলে একটা বালিশ ধরে কান্না করতেছে। হঠাৎ দরজায় টোকা পড়তে আয়েশার কান্না থামিয়ে সেদিকে তাকালো। সাবাস মাথা সামান্য ঝুঁকিয়ে বলতে লাগলো, আসি, আমি নাকি কালা চাঁদ আসতে দিবি না। আয়েশা তৎক্ষণাৎ বলে উঠল, আফওয়ান সাবাস, আমি ওভাবে বলতে চাইনি, আমি তোকে অপমান করতে চাইনি। সাবাস ভিতরে প্রবেশ করে ওর দিকে গিয়ে আস্তে আস্তে বলল, হয়েছে, চুপ কর। সাবাসের হাত খাবারের প্লেট ও আয়েশার সম্মুখে বসে পড়ল। তারপর এক লোকমা খাবার ও মুখের সামনে ধরে বলল, নে খা, রাগ করে না খাওয়ার অভ্যাস তো তোর আদিকাল থেকে। এই সাবাস থাকতে আর হচ্ছে না, বুঝলি? আয়েশা আবারও ক্রন্দনরত কণ্ঠে বলতে লাগলো, সত্যি বলছি সাবাস, আমি তোকে অপমান করতে চাইনি। সাবাস বিরক্তিতে চর সংক্রান্ত উচ্চারণ করে বলল, জানি আমি, এসব মেলার ড্রামা বাদ দিয়ে চুপচাপ খেয়ে নে তো। আয়েশা কুন্দনরত মুখে হেসে উঠল আর ভাইয়ের হাতে খাবার খেতে লাগলো। দরজার সামনে দাঁড়িয়ে এসব দৃশ্য দেখে সিনো মুচকি হাসলো। ওর হাতেও খাবার। তখন মেয়ের সাথে একটু বেশি রাগারাগি করে ফেলেছিল, তাই হঠাৎ মাথায় কথা বলতে এসেছিল। কিন্তু এসে সামনের এসব দেখে ওর মন ভরে গেল, তাই বোনকে একলা রেখে ও নিচে গেল না। সাবাস খাওয়ানোর পাশাপাশি বলতে লাগলো, এই শোন, বেশি বেশি খুশি হয়ে যাস না আবার, আমিও ফাও ফাও তোকে খাওয়াতে আসিনি। তুই এক্ষুনি আমার মাথা শ্যাম্পু করে দিয়ে আমার মুখের কালা কালা ভাবটা একটু শ্যামলা করে দে তো। রাত তখন 10টার দিকে। দুই ভাই বোন বাথরুমে অবস্থান করছে। সাবাস কাঁধে একটা তোয়ালে রেখে বলতে লাগলো, ভালো করে শ্যাম্পু করে দিবে, আর হ্যাঁ, এক ফোঁটাও পানি কিংবা ফেনা যেন আমার টি শার্টে না লাগে। আয়েশা মুখ বেঞ্চি কাটলো, কিন্তু কিছু বললো না। প্রথমে মাথাটা ভিজিয়ে নিয়ে শ্যাম্পু করতে লাগলো, আলতো করে মাথা ম্যাসাজ করে দিতে লাগলো। সবার বুক কুচকে বললো, তোর হাতে শক্তি নেই, নিজে হাতে খাইয়ে দিলাম, তাও শক্তি হলো না, একটু জোরে শ্যাম্পু করে দে গাদা। আয়েশা এবার সর্বশক্তি প্রয়োগ করতে লাগলো। সাবাসের মাথায় হামলা লাগাতে লাগলো। এতে করে সাবাস খানিকটা বরকে গিয়ে বলল, গাদি, আমার মাথাকে ভর্তা বানাতে চাচ্ছিস? আক্কেল নেই তোর? আয়েশা খেপে গিয়ে বলল, তো আমি কি করব? ওটা কি আস্তে করলেও দোষ, আবার জোরে করলেও দোষ। তুই বরং এক কাজ কর, মাথাটা খোলে, তারপর নিজে ইচ্ছে মতো শ্যাম্পু করতে থাক। বেশি প্যাঁচো প্যাঁচো না করে শ্যাম্পু করে দে। ফাও ফাও খাবার এনে তোকে খাইয়ে দিই নাই কিন্তু। আয়েশো, মনোযোগ দিয়ে নিজের কাজ কর। আয়েশা ঠোঁটের কোণে আচমকা হাসি ফুটে উঠলো। এবার অত্যন্ত ডেডিকেশনের সাথে শ্যাম্পু করে দিতে লাগলো। হঠাৎ মাথায় দুষ্টু বুদ্ধি এসে গেল ওর। মাথার ফেনাটা হাতে নিয়ে সেটা সাবাসের গালে মাখিয়ে দিয়ে বলল, একদম 80 বছরের হ্যান্ডসাম বুড়ো লাগছে। সাবাস কঠিন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, আয়েশার বাচ্চা, তোকে বলছি না আমার গায়ে যেন ফেনা না লাগে, তাই বলে আয়েশা সাবাসের সারা শরীরে ফেনা ছিটিয়ে দিল। সাবাস চটজলদি বসা থেকে উঠে দাঁত চেপে বলল, আয়েশার বাচ্চা, তোকে তো আমি। সাবাস আয়েশার সারা শরীরে ফেনা ছিটিয়ে দিল। আয়েশা হতভম্ব হয়ে গেল। সাবাস বাঁকা হেসে বাথরুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, এই ঠান্ডা আবহাওয়ায় আমি আমার যমজ বোনকে রেখে একা কীভাবে গোসল করতে পারি? ঘোর অন্যায় হয়ে যেত, তুইও গোসল কর কেমন? বলে সাবাস ওর রুম থেকে বেরোতে ধরলেও কিছু একটা ভেবে ফিরে এসে বলল, আরেকটা কথা, তোর বিয়ে আমার মতন একটা কালাসানের সাথে হবে দেখে নিস। এটাকে আমার অভিশাপ ভাবিস না, এটা আমার পক্ষ থেকে তোর জন্য দোয়া। প্রতিদিন নামাজে আমি তোর জন্য এই দোয়াই করি। কথাটা বলে সাবাস দোতলা থেকে 3 তলায় চলে গেল। অন্যদিকে ফেনারা মাখামাখি হয়ে আসে। আয়েশা ওর দিকে কটমটে দৃষ্টিতে তাকিয়ে থাকলো। পড়াশোনা কমপ্লিট হবে, তুবা বিছানায় গা এলিয়ে দিল। হঠাৎ ড্রেসিং টেবিলের দিকে নজর যেতে ওর মুখে হাসি ফুটে উঠল। স্বাধীনের রুমালটা ওখানে অযত্নে পড়ে আছে। তুবা বিছানা থেকে নেমে সেদিকে এগিয়ে গেল। রুমালটা হাতে তুলে বলতে লাগলো, ঝগড়া কমপ্লিট করতে না পারলেও আপনাকে অন্যতম হেনস্থা করতে পেরে আমি গর্বিত। তবে রুমালটা আপনার পকেটে রাখতে পারলে পৈশাচিক মজা পেতাম। যাকগে, ব্যাপার না। কিছু একটা ভেবে তুবা রুমালটা নিয়ে বাথরুমে চলে গেল। তারপর খুব সুন্দর করে নিজের হাতে রুমালটা ধুতে লাগলো। যদিও ওয়াশিং মেশিন ছিল, তা আজ কেন জানে নিজের হাতে ধুতে ইচ্ছে করলো। ধোয়া শেষে তুবা হেয়ার ড্রায়ার দিয়ে রুমালটা শুকাতে লাগলো। নিজের কাণ্ড দেখে তুবা নিজেকে ব্যঙ্গ করে বলতে লাগলো, বাহ কিয়া সিন হে, হেয়ার ড্রায়ার দিয়ে ভেজা চুলের জায়গায় ভেজা রুমাল শুকানো, বাহ। রুমালটা শুকিয়ে তুবা রুমালটার উপরে সুই সুতা দিয়ে কিছু একটা করতে লাগলো। করা শেষে হেসে উঠে বলল, যার রুমাল তার নাম তো লিখতেই হবে, তাই না সাইকো সাহেব? তবে রুমালটা নিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। তারপর রুমালটার দিকে তাকিয়ে মুচকি হাসতে হাসতে লাগলো। হঠাৎ হুঁশ ফিরতে ও থতমত খেয়ে গেল। গলা খাকারে দিয়ে নিজেকে বুঝ দেওয়ার জন্য বলতে লাগলো, এটা উনি আমাকে গিফট দিয়েছেন। গিফট পাওয়া জিনিস আমি কেন অবহেলা রাখবো, তাই পরিষ্কার করেছি। আর রুমালটার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তার উপর একটু নকশা করেছি।
তুবার ভেতর থেকে হঠাৎ একজন সত্তা বলে উঠল, নকশা তো করিস নি, সাইকো লিখেছিস। লিখেছি তো কি হয়েছে? আর যেন বুঝতে না পারে যে এটা সাইকো সাহেবের থেকে পাওয়া গিফট। অন্য গিফট তো আগে কখনো লিখিসনি। কারণ ওরা সাইকো ছিল না। যা মেনে নিলাম, কিন্তু রুমালটার দিকে তাকিয়ে হাসছিলি কেন? আজব, আমার দাঁত, আমার মুখ, আমার গাল, আমি হাসবো তাতে তোর কী রে? এই স্বাধীন দেশে কি আমরা এটাই চেয়েছিলাম? আমরাই কি এই স্বাধীনতা চেয়েছিলাম যেখানে হাসার অনুমতি নেই? টাকা বাঁকা হেসে দিয়ে বলল, কি বললি স্বাধীনতা? তুবা বিরক্তি হয়ে চাপা আর্তনাদ করে বলল, বেরিয়ে যা বেয়াদব, এক্ষুনি বেরিয়ে যা, নয়তো এর হিসাব আমি পরকালে গিয়ে নিব। মাম্মা, আমি নীরের সাথে আজকে একটু কলেজে শেষে ঘুরতে যাব, তাই ফিরতে দেরি হবে। শেহনাজের কথা শুনে সিনু বলল, আচ্ছা ঠিক আছে, তবে বেশি দেরি যেন না হয়। সাবধানে থাকবি, ঠিক আছে? ওকে মাম্মা। শেহনাজ খুশি মনে যেতে ধরতেই সিনু পুনরায় বলে উঠল, ও হ্যাঁ, নীরকে আমাদের বাসায় নিয়ে এসো। কদিন থেকে মেয়েটাকে দেখি না। রাইমা আর নাবিন ভাইয়ের সাথে আমি কথা বলে নিব। শেহনাজ সম্মতি জানিয়ে খুশিতে ছুটে সদর দরজার দিকে এগিয়ে গেল। হঠাৎ অভ্যাসের দাস হয়ে দুরুম করে চিৎপটাং হয়ে পড়ে গেল। সিনু দৌড়ে ওর কাছে গিয়ে ওকে তুলল। শেহনাজ 32টা দাঁত বের করে হাসতেছে। সিনু গম্ভীর মুখে মেয়েটার দিকে তাকিয়ে বলল, তোমার গায়ে লোশনের জায়গায় সিমেন্ট মাখানো উচিত ছিল আমার, তাতে যদি একটু শক্তি পেতে। শেহনাজ তো এখন 32 পাটি দাঁত বের করে হাসতেছে। তা দেখে সিনু বলে উঠল, দাঁত বন্ধ করে নিজের চিৎপটাং হয়ে যেখানে সেখানে পড়া বন্ধ করে দাও, বুঝলে? আয়েশা আসতেই শেহনাজ চুমা আপুকে নিয়ে ড্রাইভার আঙ্কেলের কাছে চলে গেল। সাবাস নিচে নামতে নামতে বলল, সেজো আবারও পড়ে গিয়েছিল নাকি মাম্মা? সিনু হতাশ স্বরে বলে ফেলল, হ্যাঁ। সাবাস দীর্ঘশ্বাস ফেলল, অতঃপর মায়ের দিকে তাকিয়ে বলল, আচ্ছা মাম্মা, রাইমা খালামণি সিলেট থেকে ফিরেছে? কাল বিকেলেই চলে এসেছে। নীরের সাথে শেহনাজ আজ ঘুরতে যাবে, সেই খুশিতে আটখানা হয়েই তো উল্টে পড়ল। সাবাস বুক কুঁচকে বলল, ঘুরতে যাবে মানে? ওরা কোথায় যাবে? কার সাথে যাবে? কিভাবে যাবে? তুষার সাবাসের পাশে এসে বলল, ভাই এক এক করে প্রশ্ন কর, বড় মাকে নিঃশ্বাস তো নিতে দে। সিনু হেসে বলে উঠল, সমস্যা নেই, ড্রাইভার চাচার সাথেই যাবে। সাবাস বিড়বিড় করে বলল, ড্রাইভার আঙ্কেলের উপর না জানে আজ কী লেভেলে অত্যাচার করে এরা। একবার তো ওদের ঘুরতে নিয়ে গিয়ে আমি পেশাদে পড়ে গিয়েছিলাম। ওরা জেদ শুরু করেছিল কুত্তার ফিরে চড়ে বেড়ানোর জন্য। শেষে ঠাঠিয়ে দুটো করে চড় মেরে ফেরত এনেছিলাম।